আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতায় আতঙ্ক ও থমথমে অবস্থা, ১৪৪ ধারা জারি, ৩ পার্বত্য জেলায় অবরোধের ডাক। রাজধানীর মোহাম্মদপুরে কিশোরদের দুটি দলের সংঘর্ষে 2 জন নিহত, তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার শিক্ষার্থীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন। কৃষি গবেষণায় শিল্প বাণিজ্য বিকাশে চীনের উহানে কৃষি পণ্যের প্রদর্শনী, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনে রাখছে ভূমিকা। এবং চেন্নাই টেস্টে দ্বিতীয় দিন মোট 17 উইকেট শিকার করে 2 দলের বোলারদের দাপট, দ্বিতীয় দিন শেষে 308 রানের লিড নিয়ে চালকের আসরে ভারত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় পার্বত্য এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। ওই ঘটনায় 2 জেলায় 5 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। 2 জেলাতেই 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, অতিরিক্ত পুলিশ। ঘটনার প্রতিবাদে পার্বত্য 3 জেলায় অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি সংগঠনগুলো। রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্যচিত্রে রফিকুল বাসারের রিপোর্ট। খাগড়াছড়ির দিঘিনালার সহিংস ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে সারাদিন থেমে থেমে শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ হয়েছে। এতে বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 2 পক্ষের সংঘর্ষে আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। খাগড়াছড়ি পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে লোকজন গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ করে রেখেছে, ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি শহরে 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও বাড়তি পুলিশ। পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে, এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সহিংসতার ঘটনায় পার্বত্য 3 জেলায় অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি সংগঠনগুলো। রফিকুল বাসার, চ্যানেল আই। রাজধানীর মোহাম্মদপুরে কিশোরদের দুটি দলের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র নিয়ে 2 দল কিশোরের মধ্যে মারামারি হয়। মারামারিতে 22 বছর বয়সী মুন্না ও নাসির বিশ্বাস মারা যায়। নিহত মুন্নার স্বজনরা জানায়, 6 মাস আগেও মুন্নাকে মেরেছিল অপরপক্ষ। প্রায় এলাকায় 2 কিশোর দল সংঘর্ষ জড়ায়। মুন্নার স্বজনরা দোষীদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমার স্বামী বাজারে গেছে আড়তে বাজার করতে, তো ওরে ওইখানের কয়েকটা ছিনতাইকারী ধরছে, ধরে বলতেছে টাকা পয়সা মোবাইল দিতে। ও বলছে যে আমি দিব না, ওইগুলি বলছে। পরে বলছে যে টাকা পয়সা দিবি না তাহলে তোর জান দেব। ওই এলাকার পোলাপান আর কি, ওরা নিজেরাই মারামারি করতো। বাড়ে পড়ে গেছে গা, মারছে। এখন আমি চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের গণপিটুনিতে মারা যায় তোফাজ্জল হোসেন। মানসিক ভারসাম্যহীন এই যুবককে চোর সন্দেহে কয়েক দফায় নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ গেটের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত পা বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে কয়েকজন শিক্ষার্থী বেদম মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তার শিক্ষার্থীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এই 6 জন আসামি তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে, তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। বৃহস্পতিবার তোফাজ্জলকে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় জালাল মিয়া, সুমন মিয়া, মোত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের 6 শিক্ষার্থীকে রাতেই গ্রেপ্তার করা হয়। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা 7টায় শুরু হয় এই সংঘর্ষ। জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার টেরাগড় এলাকা ও পৌরসভার সর্দার বাড়ির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত 50 জন আহত হয়। আহতদের মধ্যে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাহাদাত, সাইমন ও হাসান নামে গুরুতর আহত 3 জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত 10:30টার পর সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জে তৈরি পোশাক ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়িয়েছে একাধিক গ্রুপ। দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংঘর্ষ হামলার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও শ্রমিকরা। রাজনৈতিক প্রতিহিংসার রোষানলে পড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প কারখানা। নারায়ণগঞ্জ থেকে ফেরে রিপোর্ট করছেন আক্তার হোসেন। 2014 সালে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ঘটনার পর থেকে দীর্ঘদিন ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কোনো হানাহানির খবর পাওয়া যায়নি। কারণ পুরো গার্মেন্টস খাতে একচ্ছত্র আধিপত্য ছিল আলোচিত সমালোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার অনুসারীদের। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রদর্শনের মহড়ায় নামে বিভিন্ন গ্রুপ। গলিভিত্তিক কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। কারখানা দখলে ঘটেছে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও। আমাকে বিভিন্নভাবে এখান থেকে সরাই দিয়া এই বিসিকের মধ্যে এই ধরনের সহিংসতা তারা চালাইছে। তো বাইরে থেকে কারা বহিরাগত আসে, কার শেল্টারে আসে এবং কিভাবে এত সহিংসতা চালানোর সাহস দেখায়, এটা আমরা জানতে চাই। মাল যদি আমরা মালিক দিতে চাই, তারা আগে বেটো দেয়। তারা সন্ত্রাস বাহিনী চাকু টাকু নিয়ে তারা আপনাদের জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে মার্টিনের সামনে। এই অবস্থায় আতঙ্কিত শ্রমিক ও মালিকরা। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয়। আমরা এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময়। আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। সুন্দর একটা কর্ম পরিবেশ চাই, কোনো রকম ঝামেলা চাচ্ছি না। এসব অস্থিরতায় বিএনপির কেউ জড়িত নয় দাবি করে নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিব বলেন, নেতাদের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু আমাদের দলের তারা কেউ নয়, তারা আমাদের দলের কোনো পদদায়িত্ব তারা কেউ নয়, তারা শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য এখন বিএনপির নামটা তারা ব্যবহার করছে। যে কোনো লোক যদি কোনো প্রতিষ্ঠানে গিয়ে নাম ভাঙে বিএনপি করি আমি বা বিএনপি অমুক পদে আসি, সে যেই হোক আগে তাকে বান দিতে হবে, তারপর তাকে উত্তম মাধ্যম দিতে হবে, গণদোলাই দিয়ে তারপর এটাকে প্রচার করতে হবে। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলে রোশানলে পড়ে সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ ও গাজী টায়ারের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান। বেকার হয়েছেন শত শত কর্মী। রাজনৈতিক কারণে জ্বালাই দিছে, মানে আমরা বেকার হয়ে গেছি। খুব কষ্টে আছি, 3 বেলার জায়গায় 2 বেলা ভাত খেয়ে আছি, বেতন পাই না 1.5 মাস ধরে। যদি আমার কোম্পানির বসের সাথে শত্রুতামি থাকতো তাহলে এটা বসের সাথে আছে। আমরা তো শ্রমিক মানুষ, কাজ করতাম, হ্যাঁ, সংসার চলতো। যৌথ বাহিনীর অভিযানের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। চীনের কৃষি বিষয়ক উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু খাদ্য উৎপাদন নিয়ে গবেষণায় নয়, কৃষিপণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য সংযোজনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন রচনাতেও ভূমিকা রাখছে। এমনই একটি উদ্যোগ নিয়েছে চীনের হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। তারা আয়োজন করেছে বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শনীর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের হুবেই প্রভিন্সের রাজধানী উহান শহরে কৃষিপণ্যের নানা উপকরণ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। এই আয়োজনের উদ্দেশ্য কৃষি শিক্ষা এবং গবেষণার সঙ্গে
কৃষি শিল্প তথা কৃষি বাণিজ্যের একটি যোগসূত্র তৈরি। আপনি জানেন হুবেই প্রদেশের চারপাশে অনেক নদী ও খালবিল আছে। প্রচুর প্রাকৃতিক মাছ যেমন আছে, আছে চাষের মাছও। সামুদ্রিক মাছ নেই? আছে অল্প পরিমাণে। এই যে দেখুন, এটা মাছের আচার, খেতে খুব মজা। বিভিন্ন পণ্যের প্রক্রিয়াজাতের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজনে বাড়ছে বাণিজ্যিক প্রসার। এটা প্রসেস করা ডিম, খুব সুস্বাদু আর পুষ্টিকর। এটা মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিম। কিন্তু ওপাশের নীল রঙের ডিমটা দেখছেন, ওটা বিশেষভাবে প্রক্রিয়াজাত, লো প্রোটিনের স্বাস্থ্যকর একটি ডিম। এতে মূল্য সংযোজন করা হয়েছে। এটা কি চাষ করা মাশরুম নাকি প্রাকৃতিক মাশরুম? এ পাশেরটা চাষ করা আর ও পাশেরটা প্রাকৃতিক। এখানে অনেক জাতের চাল আছে। এটি আমাদের দেশীয় একটি আদি জাত। এটি বেশ পুষ্টিকর। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে, উন্মুক্ত হচ্ছে শিক্ষার্থীদের কর্মসংস্থানের খাত। এইসব উদ্যোগে উৎপাদক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীদের কাজের পরিসরও বাড়ছে। এ ধরনের উদ্যোগ চীনের কৃষি উৎপাদনে রাখছে সুদূরপ্রসারী প্রভাব। প্রতি মুহূর্তেই পৃথিবীতে প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন, মূল্য সবকিছুই বাড়ছে। চীন সরকার এটাকে অনুধাবন করে বিশাল জনগোষ্ঠীর এই দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের জন্য কৃষি থেকে উৎপাদিত খাদ্যপণ্যকে এক্সিবিশনে নিয়ে এসছে, যার মাধ্যমে তাদের নিজস্ব বাজার এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে চাচ্ছে। তারই একটি উদাহরণ হুবেই এগ্রিকালচার এই ফেয়ার, হুবেই উহান থেকে শাইখ সিরাজ সেন্টার। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো কৃষি সংবাদ। নরসিংদীতে শীতকালীন আগাম সবজির চারা উৎপাদন ও বিক্রি করে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে কয়েকদিনের অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেক বীজতলা। আরো জানাচ্ছেন নরসিংদী থেকে সুমন রায়। বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেন এই অঞ্চলের কৃষক। শীতকালীন আগাম সবজির জন্য প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 3 বার বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে উৎপাদন করা হয় এসব চারা। এবার বৃষ্টির কারণে বীজতলা নষ্ট হওয়ায় আবারও বীজ বপন করতে হচ্ছে। সঠিক বীজটা আমরা বেশি, ভালো মানের বীজ বেশি, এই কারণে আমাদের এখানে চাহিদা বেশি। বৃষ্টির কারণে আমাদের 50 থেকে 70,000 টাকার মতন ক্ষতি হয়েছে। বৃষ্টি আমরা অনেক চারা নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক খাড়া নষ্ট হয়েছে। বৃষ্টি মিলে ভালো আছে, যেটা আলি অনেক আলি বাদ গেছে, উঠছে না। গুণগত মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত সবজি চারার চাহিদা তৈরি হয়েছে দেশের বিভিন্ন জেলায় কৃষকদের মধ্যে। এখান থেকে আপনার বেগুন, মরিচ, তারপর টমেটো, কপি এগুলো সংগ্রহ করে আমরা বিভিন্ন স্থানে আমরা বিক্রি করি। এখানকার চারাগুলো মান খুব ভালো। শীতকালীন আগাম সবজি নিয়ে লাগাইছি, বৃষ্টির কারণে মনে চারা নষ্ট হয়ে যায়, আবার মনে ধরো আবার লাগাইতে। সব ধরনের চারা পাওয়া যায় দেখে এই জায়গায় আসি আমরা সবসময়। কবি চারা নিয়ে লাগাইছিলাম, ক্ষতি হয়েছে, আবার নিয়ে লাগাইতে হইতেছে। চারা উৎপাদনে বীজের গুণগত মান নির্ণয়, পরিচর্যা ও বীজতলা তৈরিতে কৃষকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। সবজির যে বীজতলা সেটি আগাম বীজতলা এবং এগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা সেগুলোকে চাষিদেরকে পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং সরকারের পক্ষ থেকে যে কিছুটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। এবছর নরসিংদীর বিভিন্ন উপজেলায় মোট 2220 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির বীজতলা তৈরি করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় 100 হেক্টর বেশি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পদ্মার তীব্র ভাঙনে হারিয়ে যাচ্ছে শরীয়তপুরের পাইনপাড়া চর। 2 মাসের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার। ভাঙন ঝুঁকিতে সরকারি প্রাথমিক, মসজিদ সহ 2 শতাধিক বসতবাড়ি। এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণেই তীব্র হচ্ছে ভাঙন। রিপোর্ট করছেন এস এম মুজিবুর রহমান।
প্রায় 25 বছর আগে পদ্মার বুকে জেগে ওঠে 850 হেক্টরের পাইনপাড়া চর। ধীরে ধীরে গড়ে ওঠে জনবসতি। তবে গত 2 বছরে ভাঙনে বিলীন হয়ে গেছে 267 হেক্টর এলাকা। ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য স্থাপনা। আতঙ্কে চর ছেড়েছেন অনেক পরিবার। আমাকে তো মনে করেন জায়গা জমি নাই, অনেক গরিব মানুষ। 15-20 বছর ধরে এই চরে থাকি, আর 2 বছর ধরে ভাঙতে আছে। শীতের সময় ওরা মাটি কাটার পূর্বে যেমন আমাদের চরটা বিলীন হয়ে গেল গা। ভাঙ্গা চুরা মনে করেন যাইতেছে ওপার স্থানীয় কোনো জায়গা নাই। বাড়িঘর গাঙ্গে নিয়ে গেছে, এখানে পরের জায়গায় ঘর থাকতেছি। এখন যদি স্থায়ীভাবে এই চরটার বেড়িবাঁধের ব্যবস্থা করা যায় তাহলে এই জনবসতির একটা স্থায়িত্ব থাকে আর কি। চর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যখনই এলাকাটি ভাঙনের সম্মুখীন হয়েছে আমরা জিওব্যাগ ডাম্পিং ও প্লেসিং করে এলাকাটির ভাঙন রোধ করেছি। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে চরটি বিলীন হওয়ার হাত থেকে রক্ষার দাবি এলাকাবাসীর। পদ্মাপাড়ের মানুষের ভাঙনের সাথে লড়াই সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। কখনো এই পারে, আবার কখনো বা ওই পারে, আবার কখনো বা জেগে ওঠা নতুন কোনো চরে। তবে পদ্মার স্থায়ী রক্ষাবাদ যেভাবে দুকুল রক্ষা করেছে, এই চরবাসীও দাবি জানিয়েছেন স্থায়ী ভাঙন রোধের পদক্ষেপের। শরীয়তপুরের জাজিরার পাইনপাড়া চর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই।